দেখো তাহলে তোমাদের আগের ক্লাসে যেটা হয়েছিল, যেটা আমি রেকর্ডিং দিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে ভারতের খনিজ সম্পদ। খনিজ সম্পদ ছিল লৌহ আকরিক ছিল, আর হচ্ছে গিয়ে বক্সাইট ছিল। বক্সাইটটা আমি একটা অন্য লাইভ ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আরও যে দুটো খনিজ সম্পদ করব সেটা হচ্ছে গিয়ে তোমার ম্যাঙ্গানিজ, আর একটা হচ্ছে গিয়ে কপার বা তামা। ঠিক আছে, এখন দেখো এই যে ভারতের যে খনিজ সম্পদ যেগুলো আছে, আমি আগেও বলেছিলাম যে ভারতের খনিজ সম্পদ যে চ্যাপ্টারটা বা ভারতের অর্থনৈতিক যে পোর্শনটা আছে, অর্থনৈতিক ভূগোলের যে পোর্শনটা আছে, সেই পোর্শনটার সাথে আমরা যদি অ্যাডজাস্ট করে পড়ি বলতে কীরকম পড়ি, যেমন ধরো খনিজ সম্পদ, কোনো একটা খনিজ সম্পদ পড়ছি, ঠিক আছে, সেই খনিজ সম্পদের যদি আমরা ইন্ডিয়ার ডিস্ট্রিবিউশনটা পড়লাম, তার সাথে হচ্ছে কি যদি ওয়ার্ল্ডের ডিস্ট্রিবিউশনটা পড়লাম, তাহলেই কিন্তু তোমার অর্থনৈতিক ভূগোলের সেই খনিজ সম্পদটা, তোমাদের অর্থনৈতিক ভূগোলে যে পার্টটা আছে সেই পার্টটাও কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যেভাবে তোমাদেরকে পড়াই, ঠিক আছে, খনিজ সম্পদ হোক, শক্তি সম্পদ হোক, তোমরা কিন্তু যেগুলো আমি পড়াবো না, তোমরা কিন্তু সেগুলো বাড়িতে সেইভাবে নোট তৈরি করবে। ঠিক আছে, দেখো আমি আগেও দেখিয়ে দিয়েছি, আজও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে করলে, আমি বারবার বলেছি, এইভাবে করলে পড়াটা 100% নিখুঁত হবে। ঠিক আছে, কোথাও কোনোটা বাদ যাবে না। তাহলে আমরা পড়ছিলাম হচ্ছে কি ভারতের খনিজ সম্পদ। ঠিক আছে, খনিজ সম্পদের মধ্যে আমরা আগের দিন পড়েছিলাম লৌহ। ঠিক আছে, তারপরে একটি লাইভ ক্লাসে হয়েছিল বক্সাইট হয়েছিল। ঠিক আছে, আজকে আমরা পড়বো কি, আজকে আমরা পড়বো ম্যাঙ্গানিজ। এখন এই যে ম্যাঙ্গানিজ, ঠিক আছে, এই যে ম্যাঙ্গানিজ কি, ম্যাঙ্গানিজ হচ্ছে কি তোমার এক ধরনের হচ্ছে লৌহ বর্গীয় খনিজ সম্পদ। ঠিক আছে, লৌহ বর্গীয় খনিজ সম্পদ। তাহলে ম্যাঙ্গানিজ কি, ম্যাঙ্গানিজের কিছু প্রাইমারি যদি আমরা কিছু বৈশিষ্ট্য দেখি, ক্যামেরার ফোকাসে একটু সমস্যা, একটু দেখে নিই কী হচ্ছে। ক্যামেরার ফোকাসে একটু সমস্যা হয়েছিল, যাই হোক। তাহলে ম্যাঙ্গানিজ কি বললাম না, ম্যাঙ্গানিজ হচ্ছে গিয়ে এক ধরনের হচ্ছে গিয়ে লৌহ সংকর, যার মধ্যে লৌহ কিন্তু আছে। ঠিক আছে, তাহলে ম্যাঙ্গানিজ কি, ম্যাঙ্গানিজ প্রথম পয়েন্টে যদি আমরা লিখি না, ম্যাঙ্গানিজ হচ্ছে গিয়ে একটু বড় করে লিখি, লৌহ বর্গীয়। কি, লৌহ বর্গীয়। আমরা যখন ক্লাসিফিকেশনগুলো করেছিলাম, ঠিক আছে, খনিজের ক্লাসিফিকেশনগুলো করেছিলাম, কোনগুলো লৌহবর্গ, ধাতব করেছিলাম, অধাতব করেছিলাম, এবার লৌহবর্গ করেছিলাম, শুধুমাত্র তোমার হচ্ছে গিয়ে লৌহ করেছিলাম, তোমার হচ্ছে লৌহ ছাড়া করেছিলাম, এই ভাগগুলো। তাহলে ম্যাঙ্গানিজ কোনটার মধ্যে পড়ছে, ম্যাঙ্গানিজ পড়ছে হচ্ছে গিয়ে লৌহ বর্গীয় খনিজ। এই এক্সাম্পলগুলোও কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, মানে এক্সাম্পল বলবে যে কোনটা লৌহ সংকর। ঠিক আছে, এখন এই যে ম্যাঙ্গানিজ কী ধরনের আমাদের খনিজ না, ম্যাঙ্গানিজ হচ্ছে অপুনর্ভব, যেটা তোমার শেষ হয়ে যেতে পারে, যার ভাণ্ডার হচ্ছে সীমিত, ক্রমহ্রাসমান এবং ক্ষয়িষ্ণু প্রকৃতির। তাহলে দ্বিতীয় পয়েন্টে আমরা বলতে পারি যে ম্যাঙ্গানিজ কি, ম্যাঙ্গানিজ হচ্ছে অপুনর্ভব, তাই তো, অপুনর্ভব। তারপরে হচ্ছে গিয়ে এর পরিমাণ কি আছে, এর পরিমাণ আছে সীমিত। তারপরে কি, তারপরে হচ্ছে গিয়ে ক্ষয়িষ্ণু প্রকৃতির, যেটা কিন্তু শেষ হয়ে যায়। ঠিক আছে, ক্ষয়িষ্ণু সম্পদ, মানে আমরা একে ক্ষয়িষ্ণু সম্পদের পর্যায়ে ফেলতে পারি। তাহলে আমরা পরে কি লিখবো, যে এটা হচ্ছে গিয়ে ক্ষয়িষ্ণু প্রকৃতির বা ক্ষয়িষ্ণু সম্পদ। ঠিক আছে, ক্ষয়িষ্ণু প্রকৃতির দ্বিতীয় বৈশিষ্ট্য এটা গেল। ঠিক আছে, এখন এই যে ম্যাঙ্গানিজ, মনে রাখবে এই ম্যাঙ্গানিজ কিন্তু তোমার লৌহ ইস্পাত, মানে আয়রন অ্যান্ড স্টিল, লৌহ ইস্পাত নির্মাণে এই ম্যাঙ্গানিজের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমি বলতে পারি যে আমি যে আয়রন অ্যান্ড স্টিল করব, ঠিক আছে, লৌহ ইস্পাত করব, সেই লৌহ ইস্পাত করতে গেলে আমার কি লাগবে না, আমার এই যে ম্যাঙ্গানিজ যে উপাদানটি, সেই উপাদানটি বা খনিজটি লাগবে। এখন আমরা যদি 1 টন স্টিল করতে চাই, এক টন যদি স্টিলের প্রোডাক্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রায় 6 কেজি ম্যাঙ্গানিজ লাগবে। কত লাগবে, 6 কেজি। তাহলে 1 টন লৌহ ইস্পাত, তার মানে আমার লৌহটাকে আরও শক্ত করার জন্যে কি লাগছে, লৌহ ইস্পাত তৈরি করার জন্যে 1 টন লৌহ ইস্পাত তৈরি করার জন্য আমার কি লাগছে,
আমার 6 কেজি ম্যাঙ্গানিজ প্রয়োজন। এখন আমি কি বলেছিলাম আগে, প্রথম ক্লাসটা যখন বলেছিলাম যে কোনো খনিজগুলো তুমি ডাইরেক্টলি এইভাবে যে ম্যাঙ্গানিজটা পড়ে আছে গিয়ে তুলে আনলাম, বা কুড়ে পরে ম্যাঙ্গানিজটা পড়ে আছে আমি নিয়ে চলে আসলাম, এরকমটা কিন্তু হয় না। যে কোনো খনিজগুলো বা যে কোনো উপাদানগুলো যেগুলো আমরা আমাদের প্রয়োজনে আমরা সেগুলোকে আহরণ করি, সেগুলো কি বলতো, সেগুলো কোনো বস্তুর সাথে আটকে থাকে। যে বস্তুর সাথে যে খনিজটা আটকে থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলছি ওর। আকরিক, যেমন লৌহ আকরিক, ম্যাঙ্গানিজের আকরিক। তার মানে শুধুমাত্র ম্যাঙ্গানিজ থাকবে না, ম্যাঙ্গানিজের সাথে আরও কিছু থাকবে। আমাদের কাজ হবে সেই যে পদার্থটার ভেতরে খনিজটা আছে বা ম্যাঙ্গানিজটা আছে তাকে বের করা। এখন এই যে ম্যাঙ্গানিজটাকে বের করা হচ্ছে, এটা মনে রাখবে রিডাকশন পদ্ধতির মাধ্যমে। কি পদ্ধতি, পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসবে রিডাকশন পদ্ধতির মাধ্যমে। কি পদ্ধতির মাধ্যমে? রিডাকশন। আমি রিডাকশন লিখছি, রিডাকশন পদ্ধতির মাধ্যমে কি করা হচ্ছে, মাধ্যমে এই যে ম্যাঙ্গানিজটা, সেই ম্যাঙ্গানিজটাকে আহরণ করা হচ্ছে। কি থেকে না, ওরটার থেকে ম্যাঙ্গানিজ আহরণ, আমি সরে গেলে দেখা যাবে, আহরণ করা হয়। এগুলো পয়েন্ট পয়েন্ট কিন্তু লিখে রাখবে, এগুলোর কিন্তু আমি নোটস দেবো না, ঠিক আছে? এগুলো আমার মনে আসছে আমি তাই বলছি, ঠিক আছে? রিডাকশন পদ্ধতি। এখন এই যে রিডাকশন মানে কি, রিডাকশন মানে কিসের তুমি রিডাক্স করবে, আমি জাস্ট একটু বলে রাখি। এই পদ্ধতিগুলো নিয়ে জানার অত প্রয়োজন নেই। যেমন তামা নিষ্কাশন করা হয় ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে, ওই ইলেকট্রোলাইসিস পদ্ধতিটা জানার দরকার নেই, শুধুমাত্র মনে রাখবে যে এই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন খনিজগুলোকে তুমি আহরণ করছো। এখন রিডাকশন করতে গেলে, এখন পরীক্ষাতে এসেছিল যে ম্যাঙ্গানিজ আহরণ করার সময় যে রিডাকশন পদ্ধতি যে অবলম্বন করা হচ্ছে, সেই রিডাকশন পদ্ধতিতে কোন উপাদানটিকে ব্যবহার করা হয় না, এখানে মনে রাখবে কার্বন। তাহলে রিডাকশন তৈরি করতে গেলে বা রিডাকশন পদ্ধতিতে আমাকে ম্যাঙ্গানিজ নিষ্কাশন করতে গেলে আমার কি লাগবে, সেটা হচ্ছে গিয়ে কার্বন লাগবে। সিম্পলি কার্বন লাগবে। পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসবে যে রিডাকশন পদ্ধতির মাধ্যমে যখন ম্যাঙ্গানিজ আহরণ করা হয় তখন কোন উপাদানটা ব্যবহার করা হয়, দিবেন কার্বন, অক্সিজেন, ঠিক আছে? রিডাকশন, এখানে মনে রাখবে রিডাকশন মানে হচ্ছে কি সেখানে অক্সিজেনটাকে সেখানে বাদ দেওয়া হয়। এটা গেল হচ্ছে গিয়ে কিছু ফ্র্যাকচুয়াল কনসেপ্ট বা ফ্র্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক অফ ম্যাঙ্গানিজ, ঠিক আছে? বা কিছু তোমার হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য বা যেগুলো আমাদের জানা দরকার সেগুলো। এখন আমরা ম্যাঙ্গানিজের ব্যবহার আসবো, যে ম্যাঙ্গানিজ কোন কোন জায়গায় ব্যবহার করা হয়। মনে রাখবে ম্যাঙ্গানিজ, এই যে ম্যাঙ্গানিজের আমরা ব্যবহার করি নর্মালি, প্রথমে আমি যেখানে লিখেছিলাম আয়রন এবং স্টিল, মানে কোনো আয়রন অ্যান্ড স্টিল তৈরি করতে ম্যাঙ্গানিজ লাগবে। তার মানে আয়রনটাকে আরও বেশি শক্তিশালী করার জন্য, আয়রন যে ইস্পাতটা লোহর থেকেও কঠিন হয়, তার মধ্যে কী ঢোকানো হয়, তার মধ্যে ম্যাঙ্গানিজ ঢোকানো হয়। তাহলে ম্যাঙ্গানিজ ঢোকালে কী হবে, লোহাটা আরও দৃঢ় হবে। লোহাটা দৃঢ় হলে কিসে পরিণত হবে, লোহাটা দৃঢ় হলে পরিণত হবে লৌহ ইস্পাতে পরিণত হবে। তাহলে 1 নাম্বার, লোহকে শক্ত বা কঠিন করার জন্য কিসের ব্যবহার করা হয়, ম্যাঙ্গানিজের ব্যবহার করা হয়, একদম সহজ ব্যাপার। তারপরে এর ব্যবহার কি, এর ব্যবহার হচ্ছে কি রং শিল্পে, বিভিন্ন রং শিল্পে রঙের পেন্ট করার জন্য আমরা ম্যাঙ্গানিজের ব্যবহার করতে পারি। এছাড়া ড্রাই সেল মানে ব্যাটারি, ঠিক আছে? ব্যাটারি সেলেও কিন্তু ম্যাঙ্গানিজ লাগে। তাহলে ড্রাই সেল প্রোডাকশন করতে তোমার কি লাগবে, ম্যাঙ্গানিজ লাগবে। এরপরে কি আছে, এরপরে সার, বিভিন্ন জায়গাতে মানে ম্যাঙ্গানিজ মানে ম্যাগনেসিয়াম জাতীয় যে সমস্ত সারগুলো হয়, তাহলে সেই সারগুলোতে কি থাকবে, সেগুলো ম্যাঙ্গানিজ থাকে। তাহলে এটা রাসায়নিক কম্পোজিশনটা আমরা সারে ব্যবহার করি। তাহলে এগুলো কিছু এর তোমার হচ্ছে ম্যাঙ্গানিজের ব্যবহার গেল। এরপরে যেটা আমরা দেখো আসবো সেটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গানিজের আকরিক সমূহ। এখন আকরিক কাকে বলে আমি বলেছিলাম না, আকরিক হচ্ছে গিয়ে আমরা যখন প্রকৃতির কাছ থেকে তোমার হচ্ছে কি খনিজগুলোকে যখন আহরণ করি তখন খনিজগুলো একা থাকে না, তাই তো, কারোর সাথে অ্যাটাচড হয়ে থাকে। সেই অ্যাটাচড কন্ডিশনটাকেই বলা হয় বা অ্যাটাচড পদার্থটাকে বলা হয় আকরিক, ঠিক আছে? কি বলছি, সেই অ্যাটাচড পদার্থটাকে কি বলা হচ্ছে, আকরিক। এখন ম্যাঙ্গানিজের যদি আমি আকরিক সমূহ লিখি, আকরিক সমূহের এগুলো পরপর মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে।
আকরিক সমূহের প্রথমেই আছে কি পাইরুলোসাইট, পাইরুলোসাইট, সাইলোমিলেন। তাহলে প্রথমেই থাকবে কি 1 নম্বর পাইরুলোসাইট, পাইরুলোসাইট। এর সংকেত হচ্ছে অনেক সময় MnO2, অনেক সময় এটা দিয়ে দেয়। এর সংকেত কি? এর সংকেত হচ্ছে MnO2। পরেরটা আছে কি সাইলোমিলেন। কি বলছি? পরেরটা আছে সাইলোমিলেন। তাহলে প্রধান হচ্ছে গিয়ে পাইরুলোসাইট, 2 নম্বর আছে গিয়ে সাইলোমিলেন, তারপর আছে ম্যাগনাইট, পলিয়ানাইট, ঠিক আছে, হসমেনাইট, এগুলো, ঠিক আছে। তাহলে 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে সাইলোমিলেন, ঠিক আছে। এর রাসায়নিক সংকেত কি? এর রাসায়নিক সংকেত হচ্ছে জাস্ট একই হবে, MnO2 করবে, MnO2 কমা দিয়ে করবে H2O, কমা দিয়ে কি করবে? কমা দিয়ে H2O করবে। তারপরে কি আছে? ম্যাঙ্গানাইট আছে। কি বলছে? ম্যাঙ্গানাইট, ম্যাঙ্গানাইট বা ম্যাঙ্গানিট অনেক সময় বলা হয়। ম্যাঙ্গানিট, এর সংকেতও সেম, এই যে সংকেতটা লিখেছে MnO2 প্লাস বা কমা দিয়ে H2O। এছাড়া কিছু কিছু আকরিক আছে, কি আছে তোমার হচ্ছে গিয়ে পলিয়ানাইট, হসমেনাইট, আচ্ছা লিখে দিচ্ছি দেখো, পলিয়ানাইট, তারপরে কি আছে? হসমেনাইট, ঠিক আছে। এগুলোর সংকেতও হচ্ছে কি সেম, MnO2 থাকবে। এখন ব্যাপার হচ্ছে এই যে আকরিক সমূহগুলো যেগুলো পাইরুলোসাইট, সাইলোমিলেন, ম্যাঙ্গানাইট, পলিয়ানাইট, হসমেনাইট, এদের মধ্যে সব থেকে উৎকৃষ্ট কোনটা? সব থেকে উৎকৃষ্ট শ্রেণীর যদি আকরিক হয়, যেটার মধ্যে ম্যাঙ্গানিজ যে খনিটার মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে পাইরুলোসাইট। তাহলে পাইরুলোসাইট যে ওরটা আছে, যে আকরিকটা আছে, সেই আকরিকটার মধ্যে কি আমরা পাচ্ছি? সেই আকরিকটার মধ্যে আমরা সব থেকে বেশি হচ্ছে গিয়ে যে ম্যাঙ্গানিজ, সেই ম্যাঙ্গানিজ যে পদার্থটা বা যে এলিমেন্টটা, সেটা কিন্তু এর মধ্যে সব থেকে বেশি আছে। এগুলো গেলো আকরিক সমূহ। এরপরে আমরা আসব উৎপাদক রাজ্যসমূহ, ঠিক আছে। দেখো, উৎপাদক রাজ্যসমূহ এবং সঞ্চয় রাজ্যসমূহ। যেহেতু আমরা ভারতের পড়ছি, এটা আমরা ম্যাঙ্গানিজটা কি পড়ছি? ভারতের পড়ছি, অন দ্য বেসিস অফ ভারতের যে কন্ট্রাস্ট, ভারতের দৃষ্টিভঙ্গিতে আমরা পড়ছি, সুতরাং ভারতের রাজ্যসমূহগুলো আমরা আলোচনা করব। এখন দেখো, উৎপাদক এবং সঞ্চয় দুটো কিন্তু আলাদা। উৎপাদক হচ্ছে গিয়ে যারা ভূগর্ভ থেকে ম্যাঙ্গানিজের আকরিকগুলোকে উত্তোলন করছে এবং ম্যাঙ্গানিজ তৈরি করছে। আর সঞ্চয় মানে হচ্ছে গিয়ে যারা মাটির ভেতরেই আবদ্ধ আছে, যেটাকে এক্সট্রাক্ট করা বা তুলে নিয়ে আসা হচ্ছে না। তাহলে দু রকম আছে, একটা হচ্ছে গিয়ে তাহলে উৎপাদক রাজ্যসমূহ, আর একটা হচ্ছে গিয়ে সঞ্চয়ে অগ্রণী রাজ্যসমূহ। এখন উৎপাদক রাজ্যসমূহগুলোকে যদি আমি সাজাই পরপর, যে সব থেকে বেশি প্রোডাকশন বেশি হবে, আস্তে আস্তে এভাবে কম হবে, সেগুলো আমরা কি পাবো না? উৎপাদক রাজ্যসমূহগুলোকে যদি আমরা সাজাই, উৎপাদক রাজ্যসমূহ, প্রথমে আমরা কি পাবো? প্রথমে আমরা পাবো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ জানবে সব থেকে প্রথম, ঠিক আছে। মধ্যপ্রদেশ হচ্ছে গিয়ে সব থেকে প্রথম। সেকেন্ড কি হবে? সেকেন্ড হচ্ছে গিয়ে মহারাষ্ট্র, ঠিক আছে, মহারাষ্ট্র। তৃতীয় কি আছে? তৃতীয় আছে উড়িষ্যা। এবং চতুর্থতে কে আছে? চতুর্থতে আছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। এই চারটি হচ্ছে কি উৎপাদক রাজ্যসমূহ, ঠিক আছে। এখন যদি আমরা সঞ্চয়ের দিক দিয়ে দেখি, ঠিক আছে, এটা প্রথম, এটা মধ্যপ্রদেশ প্রথম, মহারাষ্ট্র দ্বিতীয়, উড়িষ্যা তৃতীয়, আর হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশ হচ্ছে গিয়ে তোমার চতুর্থ। এটা হচ্ছে উৎপাদক রাজ্যসমূহ। দ্বিতীয়তে আমি পরে আলোচনা করছি যে মধ্যপ্রদেশের কোথায় বেল্টগুলো আছে, সেগুলো আমরা পরে আলোচনা করছি, ঠিক আছে। এরপরে আছে কি সঞ্চয়জাত রাজ্যসমূহ, সঞ্চয়জাত রাজ্যসমূহ। এখানে ব্র্যাকেটে লিখবে অগ্রণী। কি লিখবে? অগ্রণী, মানে
এগিয়ে থাকা। সঞ্চয়ের দিক দিয়ে সব থেকে এগিয়ে আছে কে না, প্রথমেই থাকবে উড়িষ্যা, দি কর্ণাটক, দি মধ্যপ্রদেশ। প্রথমে কি থাকবে সঞ্চয়িত রাজ্যসমূহের মধ্যে প্রথমেই কি থাকবে উড়িষ্যা থাকবে। উড়িষ্যার পরে কি বললাম, উড়িষ্যার পর বললাম কর্ণাটক, দিয়ে হচ্ছে গিয়ে মধ্যপ্রদেশ। ঠিক আছে, কর্ণাটক অ্যান্ড দেন হচ্ছে মধ্যপ্রদেশ। এই হচ্ছে গিয়ে তিনটে সিকোয়েন্স, একটা সঞ্চয়জাত রাজ্যসমূহ ভারতের, আর একটা হচ্ছে কি তোমার উৎপাদক রাজ্যসমূহ। উৎপাদক মানে হচ্ছে কি যারা সেটাকে উৎপাদন করছে। এই সিকোয়েন্সটা পরপর তোমার হচ্ছে গিয়ে 1 নম্বর 2 নম্বর, আমি যদি 1 নম্বর 2 নম্বর করে দেখাই, এটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বরে আছে, এটা 3 নম্বরে আছে, এটা 4 নম্বরে আছে। সেম টু সেম সঞ্চয়জাত রাজ্যসমূহের উড়িষ্যা 1 নম্বরে আছে, কর্ণাটক 2 নম্বরে আছে এবং মধ্যপ্রদেশ 3 নম্বরে আছে। ঠিক আছে, এইগুলো গেল হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে উৎপাদক এবং সঞ্চয়ে অগ্রণী রাজ্যসমূহ, পার্সপেক্টিভ অফ ইন্ডিয়া, ভারতের বিচারে। এরপর যেগুলো আমরা আসবো সেটা হচ্ছে গিয়ে উৎপাদক রাজ্যসমূহের, যেমন মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, বেশিরভাগ যে ম্যাঙ্গানিজটা, সেই বেশিরভাগ ম্যাঙ্গানিজটা উৎপাদন হয় জানবে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে। মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র মিলিয়ে আমরা যদি হিসেব করি, এই মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, এগুলো ফ্যাকচুয়াল, কিন্তু মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র মিলিয়ে টোটাল যে প্রোডাকশন আছে, টোটাল প্রোডাকশনের প্রায় 50%, কত টোটাল প্রোডাকশনের 50% উৎপাদন করে। কে কে উৎপাদন করে না, এই মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। তাহলে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র মিলিয়ে কত উৎপাদন করছে, টোটাল প্রোডাকশনের প্রায় 50%। এটাও কিন্তু একটা কোশ্চেন, এটাও কিন্তু তোমাদের একটা কোশ্চেন। ঠিক আছে, এখন এই দুটো মিলিয়ে 50% উৎপাদন করছে। এখন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তার সাথে আরও একটি রাজ্য আমরা যোগ করবো, সেটা হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, তার সাথে আমরা আরেকটি রাজ্য যোগ করবো প্লাস কর্ণাটক। আমি আর নতুন করে লিখছি না, যেহেতু লেখাই আছে কর্ণাটক। ঠিক আছে, এই যে 5টা রাজ্য, ঠিক আছে, এই 5টা রাজ্য টোটাল, এই যে 5টা রাজ্য আছে, এই 5টা রাজ্য মিলিয়ে প্রায় সারা ভারতের টোটাল প্রোডাকশনের 98% ম্যাঙ্গানিজ উৎপাদন করে থাকছে। বাকি 2% কিছু তোমার চলে যাচ্ছে গোয়ার দিকে, কিছু চলে যাচ্ছে হচ্ছে কি ঝাড়খণ্ডের দিকে। ঠিক আছে, কিছু চলে যাচ্ছে হচ্ছে কি তোমার পশ্চিমবঙ্গের দিকে। ঠিক আছে, যদিও পশ্চিমবঙ্গে সেইভাবে ম্যাঙ্গানিজের উৎপাদনের খনি নেই। ঠিক আছে, মানে বাকি যে 2%টা আছে, রেস্ট অফ 2%, এই 2%টা সারা ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে আমরা প্রোডাকশন করে থাকি। তাহলে এটা মনে রাখবে, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র মিলিয়ে এগুলো কিন্তু স্টেটমেন্টে দিতে পারে। বারবার বলছি, এগুলো কিন্তু স্টেটমেন্টে তোমাদের দিতে পারে। তাহলে নাই, টোটাল মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র মিলিয়ে 50%, টোটাল 5টা মিলিয়ে 98%, এবং রেস্ট অফ দ্য যে স্টেটগুলো থাকবে সেগুলো প্রোডাকশন করছে কত, সেগুলো প্রোডাকশন করছে হচ্ছে কি 2%। ঠিক আছে, এখন যদি আমরা স্টেট ওয়াইজ একটু দেখি, প্রথমে 3টে আমরা দেখব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং উড়িষ্যা। ঠিক আছে, এই 3টে স্টেটের কোন জায়গাগুলো থেকে ম্যাঙ্গানিজের যে খনিজটা, যে ওরটা, সেটাকে উত্তোলন করা হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমেই ম্যাঙ্গানিজ লিখবো, প্রথমে মধ্যপ্রদেশ লিখবো, এটা মুছে দিচ্ছি। প্রথমেই আমরা কি লিখবো, প্রথমেই আমরা লিখবো মধ্যপ্রদেশ। দেখো, মধ্যপ্রদেশ হচ্ছে গিয়ে সব থেকে অগ্রণী রাজ্য ম্যাঙ্গানিজ উৎপাদনে। মধ্যপ্রদেশের কোথায় কোথায় প্রোডাকশন হয় মনে রাখবে, মধ্যপ্রদেশ যদি আমরা হিসেব করি, প্রায় টোটাল মধ্যপ্রদেশ হচ্ছে গিয়ে প্রায় হচ্ছে কি তোমার 28 থেকে 30%-এর মতো টোটাল প্রোডাকশনের এই উৎপন্ন করে থাকে বা উত্তোলন করে থাকে ম্যাঙ্গানিজ। কত, 28 থেকে 30%। পুরনো ছিল, পুরনো দেখবে খুলনারের বইয়ে যে নতুন পুরনো এডিশনে এটা 26%-এর মতো দেওয়া আছে, কিন্তু অ্যাট প্রেজেন্ট এটা প্রায় 28%-এর কাছাকাছি চলে গেছে। ঠিক আছে, 28%-এর কাছাকাছি চলে গেছে। এখন মধ্যপ্রদেশের মনে রাখবে দুটো জেলা। ঠিক আছে, মধ্যপ্রদেশের, আচ্ছা এগুলো একটু তোমরা ম্যাপ দেখে পড়ে নেবে। ঠিক আছে, মধ্যপ্রদেশের দুটো জেলা, একটা কি, একটা হচ্ছে গিয়ে বালাঘাট। কি বলছি, একটা বালাঘাট, অপর একটি জেলা হচ্ছে ছিন্দওয়াড়া। কি বলছি, ছিন্দওয়াড়া।
এই যে দুটো জেলা বালাঘাট এবং ছিন্দওয়াড়া, এই দুটো জেলা হচ্ছে গিয়ে ম্যাঙ্গানিজ উৎপাদনে সব থেকে বেশি এগিয়ে আছে। সব থেকে বেশি এগিয়ে আছে কে? বালাঘাট এবং ছিন্দওয়াড়া। এখন বালাঘাট এবং ছিন্দওয়াড়ার তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন খনি থেকে সেই ম্যাঙ্গানিজটা আহরণ করা হয়। ঠিক আছে, মধ্যপ্রদেশে এটুকু জানলেই হবে। দুয়ে আমরা চলে আসবো মহারাষ্ট্র। কি আসবো? মহারাষ্ট্র। মহারাষ্ট্র, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে প্রায় 24%-এর মতো, প্রায় 24 নয়, এটা যদি পুরনো হিসেব দেখি তাহলে সেটা 24 হবে। ঠিক আছে, প্রায় 22 থেকে 24% আমরা যদি হিসেবটা দেখি, টোটাল প্রোডাকশনের 22 থেকে 24% হচ্ছে গিয়ে যে উৎপাদন, সেই উৎপাদন মহারাষ্ট্র কিন্তু করে থাকে। কত করছে? 22 থেকে 24%। টোটাল যে প্রোডাকশনটা আছে সেই প্রোডাকশনের 22 থেকে 24% মহারাষ্ট্র একাই কিন্তু করছে। প্রথমে তো মধ্যপ্রদেশ তো অলরেডি করেছে, তারপরে আছে মহারাষ্ট্র। এখন মহারাষ্ট্রের কোথায় কোথায় হয় সেটা কিন্তু জানতে মনে রাখবে। মহারাষ্ট্রে যে ম্যাঙ্গানিজটা পাওয়া যায় সেটা কিন্তু খুবই উচ্চমানের। কি বলছি? মহারাষ্ট্রে যে ম্যাঙ্গানিজটা পাওয়া যায় সেটা খুবই উচ্চমানের। ঠিক আছে, মহারাষ্ট্রে যেটা পাওয়া যাচ্ছে সেটা খুবই উচ্চ মানের। এই যে উচ্চমানের যে আকরিকটা পাওয়া যাচ্ছে সেটা কোথায় পাওয়া যাচ্ছে সেটা মনে রাখবে। মহারাষ্ট্রের যে রত্নাগিরি, কি বলছি? উচ্চমানের আকরিকটা কোথায় পাওয়া যাবে? মহারাষ্ট্রের একটি জায়গা আছে, সেটা হচ্ছে রত্নাগিরি। এইখানে যে মিনারেলসটা পাওয়া যায়, মানে ম্যাঙ্গানিজের যে ওরটা পাওয়া যায়, সেটা হচ্ছে পাইরোলোসাইট জাতীয়। একমাত্র একটা জায়গাতে পাওয়া যায়, পাইরোলোসাইট। তাহলে রত্নাগিরিতে কোন ধরনের পাওয়া যায়? রত্নাগিরিতে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার পাইরোলোসাইট। উচ্চমানের যে ম্যাঙ্গানিজ, সেই উচ্চমানের ম্যাঙ্গানিজটা আমরা সেখানে পাচ্ছি। ঠিক আছে, এছাড়া মহারাষ্ট্রের এই যে রত্নাগিরি ছাড়াও মহারাষ্ট্রের যেগুলো পাওয়া যায়, যেমন নাগপুর জেলা, ভান্ডারা জেলা, কোথায় কোথা? যেমন নাগপুর, তার সাথে কি আছে? তার সাথে ভান্ডারা জেলা আছে। ভান্ডারা জেলা, নাগপুর জেলা, ভান্ডারা জেলা, এগুলোতে হচ্ছে গিয়ে তোমার কি পাওয়া যাচ্ছে? ম্যাঙ্গানিজ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে মধ্যপ্রদেশ হলো, মহারাষ্ট্র হলো। এবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে উড়িষ্যা। 3 নম্বরে উড়িষ্যা। উড়িষ্যা কিন্তু সঞ্চয় প্রথম, মনে রাখবে। উড়িষ্যা কি? উড়িষ্যা হচ্ছে গিয়ে সঞ্চয়ে প্রথম। উড়িষ্যা তাহলে কি? উড়িষ্যা সঞ্চয়ে কিন্তু প্রথম স্থান অধিকার করে আছে। এটা ভুলি ফেলো না, উড়িষ্যা সঞ্চয়ে প্রথম স্থান অধিকার করে আছে। এখন উড়িষ্যার কোথায় কোথায় পাওয়া যায় মনে রাখবে। উড়িষ্যাতে সুন্দরগড় জেলা বলে একটি জেলা আছে। উড়িষ্যার সুন্দরগড়, কোথা? সুন্দরগড় জেলা, উড়িষ্যার সুন্দরগড় জেলা। ঠিক আছে, এখানে এক ধরনের ডিপোজিট আছে। এই ডিপোজিটটার নাম হচ্ছে গন্ডাইট। কি বললাম? GONDIT। এক ধরনের ডিপোজিট আছে। সেই ডিপোজিটের সাথে তোমার ম্যাঙ্গানিজ যে ওরটা, সেই ওরটা তার মধ্যে রয়েছে। এছাড়া হচ্ছে গিয়ে এই সুন্দরগড় ছাড়া হচ্ছে গিয়ে কোরাপুট, কোথা বলছি? কোরাপুট, তার ছাড়া কালাহান্ডি, এই সমস্ত জায়গাগুলোতে তোমার ম্যাঙ্গানিজ পাওয়া যায়। তাহলে এই তিনটে হচ্ছে গিয়ে মেন, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর উড়িষ্যা, এই তিনটে হচ্ছে মেন ম্যাঙ্গানিজ প্রডিউসিং স্টেট অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ার এই তিনটে জায়গাতে সবথেকে বেশি পরিমাণে ম্যাঙ্গানিজটা পাওয়া যায়। ঠিক আছে, বাকিগুলো আর সেইভাবে না পড়লেও হবে, ওগুলো থেকে নর্মালি কোশ্চেন আসে না। ঠিক আছে, এখন ম্যাঙ্গানিজ আমি কি বললাম, এটা যখন তুমি ভারতের রেসপেক্টিভে পড়ছো তখন সেটা ভারতের অর্থনৈতিক ভূগোল হচ্ছে,
আবার এটাই যখন তুমি ওয়ার্ল্ডের বেসিসে এই প্রোডাকশনটাকে জুড়ে দেবে, ঠিক আছে, ওয়ার্ল্ডের বেসিসে তুমি এটাকে জুড়ে দেবে, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে তোমার হচ্ছে গিয়ে অর্থনৈতিক ভূগোলের। আচ্ছা এখানে বলে রাখি, ভারতের যে উৎপাদন, ভারত মানে পৃথিবীতে ম্যাঙ্গানিজ উৎপাদনের দিক দিয়ে 7ম স্থান অধিকার করে। কত? 7th। প্রোডাকশনের দিক দিয়ে কত? 7th পজিশনে অবস্থান করছে ভারত, ঠিক আছে। তাহলে এখন তোমরা কি করবে, এটা পড়লে, এটা পড়ার সাথে ওয়ার্ল্ডের বেসিসে, যে ওয়ার্ল্ডের কথায় সঞ্চয় বেশি আছে, আর ওয়ার্ল্ডের যে সমস্ত জায়গাতে প্রোডাকশনগুলো এগিয়ে, বা প্রোডাকশন যে সমস্ত কান্ট্রিগুলো আছে, সেই সমস্ত কান্ট্রিগুলোর যে পজিশনগুলো আছে, র্যাঙ্কগুলো 1 2 3 4 করে সেগুলো কিন্তু করে নেবে, তাহলে অর্থনৈতিক ভূগোলটা হয়ে যাবে। এখন ম্যাঙ্গানিজেরও আরেকটা এখানে ছোট একটা বিষয় জানার আছে, যে রপ্তানি, ভারত থেকে ম্যাঙ্গানিজ যেহেতু প্রোডাকশনটা ভারতে তোমার হচ্ছে তুলনামূলক বেশিই হয়, বেশিরভাগটা ম্যাঙ্গানিজ আমাদের এক্সেস হয়ে যায়, বেড়ে যায়। তো এই ম্যাঙ্গানিজটা সব থেকে কে বেশি কিনে জানো? মনে হবে জাপান। জাপান হচ্ছে গিয়ে সব থেকে বেশি ম্যাঙ্গানিজ কেনে, তার মানে আমরা যদি ঘুরিয়ে বলি যে ভারত রপ্তানি কোন দেশকে বেশি পরিমাণে করে, রপ্তানি করে কাকে বেশি, রপ্তানি করে জাপানকে, বেশিরভাগটাই কাকে করে? জাপানকে। এটাও কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তো এই হলো ম্যাঙ্গানিজ। এরপরে আমরা চলে যাব এটা কপারে বা তামাতে। তাহলে এবারে আমরা পড়ব তামা বা কপার। পৃথিবীতে সব থেকে প্রথম কোন ধাতু আবিষ্কার হয়েছিল? পৃথিবীতে সব থেকে প্রথম যে ধাতু আবিষ্কার হয়েছিল তার নাম হচ্ছে তামা। দেখবে আমাদের দৈনন্দিন জীবনে তামার ব্যবহার সব থেকে বেশি, ঠিক আছে, তাই তো? দৈনন্দিন জীবনে কার ব্যবহার সব থেকে বেশি? তামার ব্যবহার। কেন জানো তো? কারণ এই যে কপার বা তামা পৃথিবীতে সব থেকে প্রথম মানুষ আবিষ্কার করেছিল, ঠিক আছে, এটাও কিন্তু একটা পয়েন্ট। এইবারে তামা কোন শ্রেণীতে পড়বে? তামা হচ্ছে কি, মনে রাখবে, অলৌহবর্গীয়। তামার মধ্যে লোহা আছে কি? তামার মধ্যে লোহা নেই। ম্যাগনেট কি তামাকে আকর্ষণ করে? করে না, দেখবে। তাহলে তামা কি হবে? তামা হচ্ছে গিয়ে অলৌহবর্গীয়। কি তামা? আমি লিখছি দেখো, অলৌহবর্গীয় ধাতু তো একটা ধাতব খনিজ। এখন সম্পদের পার্সপেক্টিভে যদি দেখি, তাহলে তামা কেমন? তামা হচ্ছে অপুনর্ভব। তামাকে তুমি পুনরায় কি সৃষ্টি করতে পারবে? তামা তুমি পুনরায় সৃষ্টি করতে পারবে না, কিন্তু তামাকে রিসাইকেল সব থেকে বেশি করা হয়, ঠিক আছে। তামার যে কপার ওয়্যার বা কপার যে ধাতুটা সব থেকে নরম ধাতু, তো সব থেকে বেশি তোমার হচ্ছে গিয়ে রিসাইকেল করা হয়। কিন্তু তাও রিসাইকেল করলেও কি হবে? তামা মনে রাখবে পুনর্ভব ক্ষয়িষ্ণু প্রকৃতির। তারপরে কি? তারপর হচ্ছে ভার হ্রাসমান। তখন যদি তুমি তামাটা নিষ্কাশন করো, তখন সেটা কি হয়? ভার হ্রাসমান হয়। আর সীমিত, তাহলে ক্ষয়িষ্ণু হবে, সীমিত হবে, তার সাথে কি হবে? ভার হ্রাসমান। আমরা সবাই জানি ওয়েট লুজ আর সমান সম্পদ। তাহলে তামা কি না স্যার? তামা হচ্ছে অপুনর্ভব, ক্ষয়িষ্ণু, সীমিত, ভার হ্রাসমান এক ধরনের সম্পদ। এখন এই যে তামা, আমি কি বলেছি প্রত্যেকবারই তোমাদেরকে বলি যে খনিজগুলো একা থাকে না, কারোর সাথে অ্যাটাচড হয়ে থাকবে। মানে আমি ভাই একা থাকবো না, তোর সাথে জড়িয়ে থাকবো, তারপরে মজা দেখবো, আমাকে কেমন টেনে বার করতে পারে আমি এবার দেখবো, ঠিক আছে। তাহলে তামাও কিন্তু সেই বিভিন্ন পদার্থের সাথে মিশে থাকে। কেমনভাবে মিশে থাকে দেখো, এটাও কিন্তু পয়েন্ট। এটা কোনো একটা এই ধরনের ধরো পদার্থ আছে, বা আমরা এই ধরনের পদার্থটা এর মধ্যে হচ্ছে গিয়ে তোমার তারা মাছের মতো হয়ে গেছে, বা তারা মাছ নয়, ঠিক আছে, ভেনের আকারে থাকে, মানে শিরা উপশিরার মতো এইভাবে
তামার যে খনিজটা সেটা এইভাবে সঞ্চিত থাকে, শিরার আকারে থাকে, এইভাবে শিরার আকারে থাকে, ঠিক আছে, শিরার আকারে থাকবে। তার মানে তামার যে ডিপোজিটটা, সেই ডিপোজিটটা কি আকারে থাকবে, সঞ্চয়টা কেমন, শিরার আকারে থাকবে। তাহলে তামার সঞ্চয়টা পদার্থের মধ্যে বা ওটটার মধ্যে শিরার আকারে থাকবে, ভেন, শিরার আকারে থাকবে। কেমন আকারে থাকবে, শিরার আকার থাকবে। এখানে আরও একটা জিনিস পয়েন্টে মনে রাখবে যে তামা একমাত্র, তামা বেশিরভাগগুলোই হচ্ছে কি তোমার আগ্নেয় বা রূপান্তরিত শিলার মধ্যে এইগুলো পাওয়া যায়, ঠিক আছে। সব থেকে মনে রাখবে যেটা হচ্ছে কি এটা আগ্নেয় এবং রূপান্তরিত শিলাতে পাওয়া যায়। তাহলে কোন শিলাতে পাওয়া যায়, না আগ্নেয়, না স্যার আগ্নেয় ও রূপান্তরিত শিলার মধ্যে পাওয়া যায়। এগুলো কিছু ক্যারেক্টারিস্টিক বা কিছু বৈশিষ্ট্য বা কিছু ফ্যাকচুয়াল নলেজ অ্যাবাউট কপার, ঠিক আছে। এরপরে হচ্ছে কি তামার আমরা ব্যবহার কি, তামার ব্যবহার সব থেকে বেশি হয়, কারণ তামা ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তার মানে তামা হচ্ছে কি বিদ্যুতের যে পরিবাহিতা সেটা তামার মধ্যে সর্বাধিক আছে। এই জন্য আমরা দেখব সব জায়গায় তামা, ইলেকট্রিকের তারের মধ্যে তামা, ফ্যানের মধ্যে তামা, এসির মধ্যে কি, রেফ্রিজারেটরের মধ্যে কপার, সব জায়গায় কিন্তু তামা। তাহলে তামার ব্যবহার হচ্ছে গিয়ে ব্যাপকভাবে ইলেকট্রিসিটি যে ইন্ডাস্ট্রি আছে, ইলেকট্রিসিটি ইন্ডাস্ট্রিতে এর ব্যবহার সব থেকে বেশি, ঠিক আছে, এর ব্যবহার সব থেকে বেশি। এরপরে হচ্ছে কি পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, এগুলো আমি আর লিখছি না, শুনে রাখো। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, তার মানে হচ্ছে কি টেলিফোনেও কিন্তু তামা থাকবে। আমাদের টেলিগ্রাফ, আগে যখন টেলিগ্রাফ ছিল, টেলিগ্রাফও কিন্তু কপার ওয়্যার ব্যবহার করা হতো। এছাড়া হচ্ছে কি বেতার যন্ত্র, রেডিওতেই কিন্তু তোমার হচ্ছে গিয়ে এই যে কপার, সেই কপারের ব্যবহার কিন্তু ছিল বা এখনো পর্যন্ত আছে। 3 নম্বর হচ্ছে কি বিভিন্ন মিশ্র ধাতু, যেমন ব্রোঞ্জ, কাঁসা, পেতল, ঠিক আছে, জার্মান সিলভার বা কপার সিলভার, এগুলো উৎপাদন করতে তামাকে ব্যবহার করা হয়। মানে মিশ্র ধাতু তৈরি করতে তামার কিন্তু ব্যবহার আছে। তোমাদের কাজ হবে সেগুলো কাঁসা কার সাথে কার মিশ্রণ ঘটিয়ে করা হয়, বা পেতল কার সাথে কার মিশ্রণ ঘটিয়ে, তামার সাথে কার মিশ্রণ ঘটিয়ে করা হয়। এরপরে হচ্ছে কি ধরো জার্মান সিলভার বা সিলভার কার সাথে কার মিশ্রণ ঘটিয়ে করা হয়, সেগুলো তোমরা আইডেন্টিফাই করবে, সেটা তোমাদের হোম টাস্ক, ঠিক আছে। এরপরে হচ্ছে কি ধরো রং শিল্পেও কিন্তু আমরা তামার আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে কি চারুকলা শিল্পে, চারুকলা মানে হচ্ছে বিভিন্ন ধরনের মূর্তি, এই যে আমরা পুজো করি বিভিন্ন ধরনের মূর্তি, সেই মূর্তি তৈরিতে কিন্তু এই পেতলের কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। আবার ধরো এই পুজোর বাসন কাসন, এগুলো কি, এগুলো সবই হচ্ছে কি তামা থেকে তৈরি করা হয়। তাই হিন্দুদের পার্সপেক্টিভে যদি আমরা দেখি, তামা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে খুবই পবিত্র একটা ধাতু। তাহলে তামা একটা কিন্তু পবিত্র ধাতু। এখন এখানে মনে রাখবে যে এগুলো গেল ব্যবহার। আমরা পরেরটাতে চলে আসছি, আকরিক সমূহ, তার মানে সেম টু সেম আবার চলে আসলাম। তামা কারু মানে তোমার হচ্ছে গিয়ে একা থাকে না, কারোর সাথে থাকে, যখন কারোর সাথে থাকে তখন সেটাকে আকরিক বলা হয়। এখন তামার আমরা যদি আকরিকগুলো আমরা যদি লিখি, প্রথমেই কি থাকবে না, তামার সর্বশ্রেষ্ঠ যে আকরিক সেটা হচ্ছে চালকোসাইট। কি, চালকোসাইট, কভেলাইট, বোরোনাইট, ম্যালাকটাইট, আজুরাইট, ক্রাইসোকোলা, চালকোপাইরাইট, আমি 4-5টা লিখছি। আকরিক সমূহ কি কি থাকবে তামার আকরিক হচ্ছে কি তোমার, তামার আকরিক সমূহ, আকরিক সমূহের কথা যদি আমি প্রথমেই বলি, তাহলে তামার সব থেকে, যেটার মধ্যে তামার পরিমাণ সব থেকে বেশি আছে সেটা কি, সেটা হচ্ছে চালকোসাইট। 1 নম্বর আছে গিয়ে চালকোসাইট, প্রায় 79%। কত,
79%-এর মধ্যে কপার বা তামা থাকে। 2 নম্বরে আছে কি কভেলাইট, কি বলছি কভেলাইট আছে, বোরোনাইট আছে। তাহলে 2 নম্বরে আছে কি বললাম, 2 নম্বরে আছে কি তোমার কভেলাইট, বোরোনাইট, কভেলাইট বা কোভোলাইট। 3 নম্বরে আছে বোরোনাইট। এগুলোর পরিমাণ কত আছে না 79% আছে, এবারে কমে কমে আসতে থাকবে। এটা 66% আছে, 63% আছে, এটা কত 66%, এটা কত 63%, এইভাবে আসবে। এগুলো হচ্ছে মেন চ্যালকোসাইট, কভোলাইট, বোরোনাইট। এবারে যেমন ম্যালাকাইট আছে, আজুরাইট আছে, ঠিক আছে। ম্যালাকাইট কি আছে, ম্যালাকাইট 57%, আজুরাইট 6000, ক্রাইসোকোলা অ্যান্ড লাস্ট ওয়ান আছে চ্যালকোপাইরাইট, এগুলো হচ্ছে গিয়ে আকরিক। এরপরে যদি থাকে তোমার কমে আসবে 51, 36, 25, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে 51%, এটা 36%, এটা বিলো 36%, এইভাবে কমে আসবে, ঠিক আছে। সুতরাং এগুলো হচ্ছে গিয়ে আকরিক সমূহ। এখন মজার ব্যাপার হচ্ছে গিয়ে তামার ভারতে সব থেকে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। সে বাসন কোসন হোক বা হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটির কাজে হোক। ভারতে মনে রাখবে সব থেকে যে আকরিকটা পাওয়া যায় সেটা চ্যালকোপাইরাইট। পরীক্ষাতে কিন্তু কোশ্চেনও আসতে পারে যে ভারতে কোন শ্রেণীর আকরিক, তামার আকরিকটা পাওয়া যায়, সেটা হচ্ছে কি চ্যালকোপাইরাইট শ্রেণীর আকরিক, মানে নিম্নমানের যে আকরিকটা সেই নিম্নমানের আকরিকটা পাওয়া যায়। এখন কোনো একটি পদার্থ থেকে বা আকরিকগুলো থেকে তোমার হচ্ছে গিয়ে যে তামাটা বের করা হবে সেটা কোন পদ্ধতির মাধ্যমে বের করা হয় মনে রাখবে, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রোলাইসিস। কি বলছি, ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে, ইলেকট্রোলাইসিস পদ্ধতি আবার বলে আছে দেখতে পাচ্ছ, পদ্ধতির মাধ্যমে কি করা হয়, মাধ্যমে আকরিক থেকে যেভাবে লিখছি সেইভাবে লিখবে। আকরিক থেকে তামা কি করা হয়, নিষ্কাশন করা হয়, এক্সট্রাকশন করা হয়, নিষ্কাশন করা। এখন ইলেকট্রোলাইসিস পদ্ধতিটা জানার দরকার নেই, অনেক বড় হচ্ছে কি ব্যাপার, একটা ইঞ্জিনিয়ারিং আছে, সেটা জানার দরকার নেই। শুধুমাত্র মনে রাখবে যে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে তামার যে নিষ্কাশন, সেই নিষ্কাশনটা ঠিকঠাকভাবে করা হয়, ঠিক আছে। এগুলো হলো আকরিক সমূহ। এরপরে আমরা আসবো ভারতের যে সমস্ত উৎপাদক রাজ্যগুলো আছে সেই উৎপাদক রাজ্যগুলো। মনে রাখবে ভারতে সব থেকে বেশি হচ্ছে কি তোমার তামার উত্তোলন করা হয় মধ্যপ্রদেশ থেকে, ঠিক আছে। মধ্যপ্রদেশ আছে, রাজস্থান আছে, ঝাড়খণ্ড আছে। মেনলি এই তিনটে জায়গার থেকে তামার বা কপার উত্তোলনটা করা হচ্ছে। তাহলে উৎপাদক রাজ্যসমূহ যদি আমরা লিখি, তাহলে উৎপাদক রাজ্যসমূহের বা রাজ্যসমূহ করো সমূহ, উৎপাদক রাজ্যসমূহ। তাহলে প্রথমেই কি আছে, প্রথমেই আছে মধ্যপ্রদেশ। দেখো মধ্যপ্রদেশ হচ্ছে কি প্রথম স্থান অধিকার করে, তামা উত্তোলনে প্রথম স্থান অধিকার করে আছে, কোন স্থান অধিকার করে, প্রথম স্থান অধিকার করে, ঠিক আছে। সারা দেশের মোট উৎপাদনের প্রায় 60% টোটাল প্রোডাকশনের কত
টোটাল প্রোডাকশনের 60% হচ্ছে গিয়ে এই মধ্যপ্রদেশ করে থাকে। এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, কত? 60%। কত করছে? প্রায় 60%-এর কাছাকাছি মধ্যপ্রদেশ উৎপাদন করে থাকে। এখন মধ্যপ্রদেশের কোথায় উৎপাদন করে, এটাও কিন্তু কোশ্চেনে আসে। ঠিক আছে, মনে রাখবে মধ্যপ্রদেশের বালাঘাট জেলা, কি বলছি, মধ্যপ্রদেশের বালাঘাট জেলা, বালাঘাট জেলার একটি স্থান আছে, সেই স্থানটির নাম হচ্ছে মালঞ্জখন্ড। কি বলছি? মালানখঞ্জ বা এরকম কিছু হবে, মালাঞ্জখন্ড। ঠিক আছে, মালাঞ্জখন্ড, কি বলছি, মালাঞ্জখন্ড। এটা কিন্তু পরীক্ষাতে আসে যে মালাঞ্জখন্ড ইজ ফেমাস ফর কি প্রোডাকশন না, তামার প্রোডাকশনে তোমার হচ্ছে গিয়ে যদি আমরা ইংরেজিতে বানানটা দেখি কি হবে, MALAN, মালাঞ্জ যে হবে। ঠিক আছে, মালাঞ্জখন্ড, KHAND, এটা কিন্তু আসে পরীক্ষাতে যে মালাঞ্জখন্ড কি জন্যে ফেমাস। ঠিক আছে, মালাঞ্জখন্ড কি জন্য ফেমাস না, মালাঞ্জখন্ড হচ্ছে গিয়ে ফেমাস হচ্ছে গিয়ে তোমার তামা উৎপাদনে। এছাড়া মনে রাখবে মধ্যপ্রদেশের বেতুল জেলা আছে, কি জেলা? বেতুল জেলা। এখানে ম্যাঙ্গানিজের একটা ভালো সঞ্চয় বা ডিপোজিট রয়েছে। দেখো ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে। বেতুল যে জেলা আছে, সেই বেতুল জেলাতে তামার একটি ভালো সঞ্চয় রয়েছে, মানে ডিপোজিটের দিক দিয়ে কিন্তু বেতুল জেলায় এগিয়ে। তাহলে মধ্যপ্রদেশের মনে রাখবে বালাঘাট আর হচ্ছে বেতুল। বালাঘাটের মালাঞ্জখন্ড যে জায়গাটি আছে, সেই মালাঞ্জখন্ড, এটা কিন্তু VVI, এটা কিন্তু অনেক পরীক্ষাতে এসছে। মালাঞ্জখন্ড যে জায়গাটা আছে, সেই জায়গাটার থেকে তামার এক্সট্রাকশনটা সব থেকে বেশি, বা এক্সট্রাকশন মানে হচ্ছে কি উৎপাদনটা সব থেকে বেশি, বা খুঁড়ে নিয়ে আসা ওখান থেকে সব থেকে বেশি হয়। আর বেতুল যে জেলাটা আছে, সে বেতুল জেলাতে একটি ভালো সঞ্চয় রয়েছে। সেকেন্ড পজিশনে যদি আমরা চলে আসি, সেকেন্ড পজিশনে আমরা পাবো রাজস্থান। কাকে পাবো? সেকেন্ড পজিশনে আমরা পাবো রাজস্থান। সেকেন্ড পজিশনে পাবো রাজস্থান। দেখো সেকেন্ড পজিশনে আমরা পাবো রাজস্থান। এখন রাজস্থানের যে আরাবল্লী পর্বতশ্রেণী আছে না, আরাবল্লী পর্বতশ্রেণীর আশেপাশের যে এরিয়াটা, আমরা জানি যে আরাবল্লী পর্বত খনিজ পদার্থ সমৃদ্ধ। ঠিক আছে, ক্যালিডোনিয়ান মাউন্টেন সব থেকে প্রাচীন মাউন্টেন। ঠিক আছে, ওর মধ্যে প্রচুর পরিমাণে খনিজ ওর মধ্যে রয়েছে। সেই জন্য এখনও পর্যন্ত রাজস্থানের কিছু অংশেই সেই পাহাড়ের অবশিষ্টাংশটা বা তোমার পাহাড়টা রয়ে গেছে। রাজস্থানের দক্ষিণ দিকটা যদি দেখি আমরা দিল্লির পালানপুর থেকে, আমরা জানি দিল্লির পালানপুর থেকে তোমার হচ্ছে গিয়ে একবারে গুজরাট পর্যন্ত এর বিস্তৃতি। কিন্তু রাজস্থানের সব থেকে তোমার হচ্ছে গিয়ে দিল্লির রায়সেনিয়া হিল থেকে গুজরাটের এবারে পালানপুর পর্যন্ত। রায়সেনিয়া হিলে আমি সেইভাবে তোমরা সেইভাবে অস্তিত্ব দেখতে পাবে না। একটা রায়সেনিয়া এরকম একটা ছোট ঢিপির মতো, যেখানে রাষ্ট্রপতি ভবন যেখানে আছে। ঠিক আছে, প্রথমেরটা এইভাবে খাপছাড়া পাবে। ঠিক আছে, খাপছাড়া এরকম পাবে, ছোটো ছোটো ঢিপি হরিয়ানার দিকে পাবে। ঠিক আছে, এইভাবে রাজস্থানে ঠিক এইভাবে পাবে। ঠিক আছে, তাও উত্তর ভাগের দিকটা ক্ষয়ে গেছে এবং দক্ষিণ ভাগের দিকটা মোটা, এইভাবে আরাবল্লী। ঠিক আছে, এবং পালানপুরের দিকটা আরও বেশি ক্ষয়ে গেছে। এখন এই যে পার্টটা রাজস্থানে রয়েছে আরাবল্লীর, এই পার্টটা কিন্তু খনিজ সমৃদ্ধ। মানে তামা, এই যে আরাবল্লীর এই সাইড বরাবর যতগুলো জায়গা আছে, সেই জায়গাগুলো থেকে বেশিরভাগই কী উত্তোলন করা হয়? তামা উত্তোলন করা হয়। এটাও কিন্তু কোশ্চেন যে আরাবল্লীর যে শ্রেণী, সেই শ্রেণীর আশেপাশে কোন ধরনের খনিজ সব থেকে বেশি আছে? তামা সব থেকে বেশি আছে। ঠিক আছে, এখন আমরা যদি অ্যাকাউন্ট করি, যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা পাবো যে টোটাল ভারতের যদি প্রোডাকশন হয় 100%, তার মধ্যে 28% হচ্ছে গিয়ে কত? 28% হচ্ছে কি প্রোডাকশন কোথা থেকে আসছে? 28% প্রোডাকশন হচ্ছে গিয়ে তোমার রাজস্থান থেকে 28% এর প্রোডাকশন আসছে। ঠিক আছে, তাহলে
এটা 1 নাম্বার গেল, এটা 1 নাম্বার গেল। 2 নম্বরে হচ্ছে কি আরাবল্লী পর্বত শ্রেণীর আশেপাশে, আরাবল্লী পর্বত শ্রেণীর, এগুলো একবার তোমরা অ্যাটলাসে দেখে নেবে। পর্বত শ্রেণীর আশেপাশে ভালো তামার সঞ্চয়, ভালো মানে হচ্ছে গিয়ে অ্যামাউন্ট, গুড, তোমার হচ্ছে গুড অ্যামাউন্ট যেটাকে বলে, আশেপাশে ভালো তামার উৎপাদন হয়ে থাকে। তাহলে আরাবল্লী পর্বতের আশেপাশে তোমার হচ্ছে গিয়ে প্রোডাকশন হয়ে থাকে। যেমন হচ্ছে কি আরাবল্লী পর্বতের আশেপাশে কি কি আছে, যেমন আলওয়ার আছে, ভিলওয়ারা আছে, জয়পুর আছে। যেমন কি আছে, আলওয়ার, আলওয়ার, জয়পুর, ঝুনঝুন। এই ঝুনঝুন নামটা মনে রাখবে। ঝুনঝুন, ঠিক আছে। আলওয়ার, জয়পুর, ঝুনঝুন, ভিলওয়ারা, পালানি। ভিলওয়ার, পালানি, এগুলোর থেকে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সব থেকে বেশি কিসের, তামার উত্তোলন করা হয়। ঠিক আছে। এখন এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর কিছু কিছু বেল্ট আছে, সেই বেল্টগুলো বা যে ক্ষেত্রগুলো আছে যেগুলোর থেকে সব থেকে বেশি তোমার হচ্ছে কি উত্তোলনটা করা হয়, তার মধ্যে এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তার মধ্যে যে বেল্টটা সব থেকে ফেমাস, সেই বেল্টটার নাম তোমরা পড়ে থাকবে, সেটা হচ্ছে ক্ষেত্রী, জানবে। গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে যে ক্ষেত্রটা, যে ফিল্ডটা, যেখান থেকে হচ্ছে গিয়ে তামাটা সব থেকে বেশি পরিমাণ নিষ্কাশন করা হয়, রাজস্থানের ক্ষেত্রী বা খেতড়ি বলা হয়, ক্ষেত্রী বলা হয়। ঠিক আছে। কি বলছে এটা, ক্ষেত্রী, অনেক সময় এই ক্ষেত্রী, ক্ষেত্রী বা একে অনেক বইয়ে খেতড়ি বলা আছে, খেতড়ি, ইংরেজিতে হবে ক্ষেত্রী, ক্ষেত্রী। এই ক্ষেত্রী যে বেল্ট, এই ক্ষেত্রীর বেল্ট হচ্ছে কি মনে হয় ক্ষেত্রী সিংহানা বলা হয় একে। কি বলা হচ্ছে, একে বলা হচ্ছে ক্ষেত্রী সিংহানা বলয়। সিংহানা একটি জায়গা, তো সেই টোটাল জায়গাটা নিয়ে নামকরণ করা হয়েছে ক্ষেত্রী সিংহানা বলয়। ঠিক আছে। এই যে বেল্টটা, এই বেল্টটার এক্সটেনশন হচ্ছে কি সাউথ ওয়েস্ট, মানে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রায় 80 কিলোমিটার লম্বা এবং 3 থেকে 5 কিলোমিটার চড়া। তার মানে এই যে বেল্টটা আছে, এই বেল্টটার সাউথ ওয়েস্ট ডিরেকশন থেকে তোমার হচ্ছে 80 কিলোমিটার লম্বা এবং এবং হচ্ছে গিয়ে 3 থেকে 5 কিলোমিটার চওড়া। তার মানে বুঝতে পারছো তো কত পরিমাণ আছে কপারের মধ্যে। এই ক্ষেত্রী যে বেল্ট আছে, সেই বেল্টটা, ঠিক আছে, সেটা একটা গেল, ক্ষেত্রী বেল্ট একটা গেল। রাজস্থানের কথা বলছি, যে রাজস্থানের অপর একটি যে তোমার হচ্ছে গিয়ে বেল্ট হলো বা অপর একটি বলয় হলো, সেটা হচ্ছে গিয়ে খো দরিবা বলয় বলা হয়। কি, খো দরিবা। দরিবার নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, দরিবা, খো দরিবা। তাহলে 2 নম্বর কি আছে, এখানে আমি লিখছি খো, খো দরিবা। আচ্ছা, এটা নাম মুছে দিচ্ছি, এটা লিখতে সুবিধা হবে। তাহলে বিতে কি আছে, বিতে আছে খো দরিবা বলয়। কি, খো দরিবা, খো দরিবা বেল্ট। খো দরিবা বেল্টটা কীরকম, এটাও হচ্ছে কি আরাবল্লীর সাইডে আছে। এর এক্সটেনশন হচ্ছে গিয়ে মনে রাখবে, এটা প্রায় হচ্ছে গিয়ে 48 কিলোমিটার লম্বা। এই যে খো দরিবা যে বেল্ট আছে, সেটা হচ্ছে 48 কিলোমিটার লম্বা, 48 কিলোমিটার লম্বা এবং হচ্ছে কি তোমার 2 থেকে 5 কিলোমিটার চওড়া এই যে বেল্ট। এখন টোটাল যে প্রোডাকশনের যদি আমরা দেখি রাজস্থানে, তাহলে এই দুটি বলয়, একটা হচ্ছে খো দরিবা বলয় আর একটা হচ্ছে ক্ষেত্রী সিংহানা যে বলয়টা আমি বললাম। কি বললাম, ক্ষেত্রী সিংহানা বলয়। এতে আমি কি বলেছিলাম, ক্ষেত্রী বা ক্ষেত্রী
ক্ষেত্রে সিংহানা যে বলয় আছে, এই দুটো বলয়ের থেকেই সব থেকে বেশি পরিমাণে তোমার হচ্ছে গিয়ে কপার বা তামার উত্তোলন রাজস্থান করে থাকে। ঠিক আছে, আর এখানে না পড়লেও হবে রাজস্থানের। এইবারে চলে আসবো আমরা সরাসরি ঝাড়খণ্ডে। তাহলে দুটো গেল, মধ্যপ্রদেশ গেল, রাজস্থান গেল। এরপরে আমরা আসবো ঝাড়খণ্ড। ঠিক আছে, দেখো ঝাড়খণ্ডও হচ্ছে কি খুবই তোমার হচ্ছে কি কপার উত্তোলনে খুবই গুরুত্বপূর্ণ। যেমন সিংভূম জেলা আছে, হাজারিবাগ জেলা আছে, ঠিক আছে, রাঁচি জেলা আছে। ঠিক আছে, এই যে জেলাগুলো, এই জেলাগুলো কিন্তু হচ্ছে কি তোমার তামা উৎপাদনে সবথেকে বেশি প্রসিদ্ধ। ঠিক আছে, তাহলে ঝাড়খণ্ডের 3 নম্বর আসবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, এখন ঝাড়খণ্ডের কোন কোন জায়গা, যেমন সিংভূমের তোমরা মোসাবনির নাম শুনেছো, মানে মেসাবনি, বাংলাতে কি বলা হয় মেসাবনি, ধবনি, রাখা কপার মাইন তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, রাখা এটা পড়ে। তাহলে সিংভূম জেলা, টোটালটা সিংভূম না, ওয়েস্ট ইস্ট সিংভূম না, টোটাল সিংভূম আমি করে দিচ্ছি। সিংভূম জেলার কি মেসাবনি বা মেসা বা মোসাবনি, এটা কিন্তু পরীক্ষাতে পড়ে মোসাবনি। তারপরে হচ্ছে কি তোমার রাখা কপার মাইন আছে না, রাখা। তারপর আছে ধবনি, কি বলছি ধবনি। 3টি এই জায়গা হচ্ছে ফেমাস, রাখা, মোসাবনি, ধোবানি। এই 3টে জায়গা থেকে সব থেকে বেশি তামা উত্তোলন করা হয় ঝাড়খণ্ডে। এছাড়া ঝাড়খণ্ডের আরও একটি জেলা আছে, সেটি হচ্ছে হাজারিবাগ জেলা। ঠিক আছে, হাজারিবাগ জেলার হচ্ছে গিয়ে এটা 1 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বার আছে হাজারিবাগ জেলা। হাজারিবাগ জেলার তোমরা পরেশনাথ পাহাড়ের নাম নিশ্চয়ই শুনেছ। ঠিক আছে, হাজারিবাগের পরেশনাথ পাহাড় নয়, পরেশনাথ যে জায়গাটা আছে, পরেশনাথ, বারকানাথ বা বারকনাথও একে বলা হয়। কি বলছে, একে বারকানাথ বা বারকনাথে বলা হয়। তারপর আছে কেন্দাডি, ঠিক আছে, বা কেন্দুয়াডিহি বলে একটা জায়গা আছে, কেন্দাডি। ঠিক আছে, এছাড়া তোমার হচ্ছে কি পালামু জেলারও কিছু কিছু জায়গাতে তোমার হচ্ছে কি তামার উত্তোলন করা হয়। তাহলে এইগুলো গেল হচ্ছে কি তোমার কপার প্রোডাকশন স্টেট ইন ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এখানে যে সমস্ত, আর না পড়লেও হবে, 3টে মনে রাখবে, 3টের এই জেলাগুলো এগুলোই গুলিয়ে যাবে। ঠিক আছে, পড়তে পড়তে এগুলোই গুলি যাবে। এত যখন সবগুলো একসাথে পড়বে তখনই দেবে গুলে যাবে। কিন্তু কিছু কিছু যেমন নাম তোমাদেরকে মনে রাখতে হবে, যেমন আমি বললাম খেতড়ি যে অঞ্চলটা আছে সেই খেতড়ি অঞ্চল, তার সাথে হচ্ছে কি দরিবা অঞ্চল, রাখা কোপার মাইন, মেসাবনি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো। ঠিক আছে, এছাড়া হচ্ছে কি তোমার যখন আমি পড়লাম বালাঘাট যে জেলা যখন পড়লাম আমি মধ্যপ্রদেশের, ঠিক আছে, সেই জেলাগুলোর নাম আছে। তারপরে হচ্ছে কি তোমার এটা গেল তামার। এবার তামার আকরিকে যখন তুমি দেখবে তখন হচ্ছে কি কোন শ্রেণীর আকরিকটাতে সব থেকে বেশি তামাটা থাকে, বা ভারতে কোন শ্রেণীরটা পাওয়া যায়, এবং তাদের সিকোয়েন্সগুলো এভাবে পড়তে হবে। এবং আমি যেটা বললাম সেটা হচ্ছে কি কোন ধাতুর মিশ্রণে কোনগুলো তৈরি, মানে কাঁসা কিসে তৈরি হয়, তোমার হচ্ছে গিয়ে জার্মান সিলভার কিসে তৈরি হয়, বা কপার সিলভার কিসে তৈরি হয়, সেগুলোর কম্পোজিশনগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। না পড়লে কিন্তু দেখবে পরীক্ষাতে ওইগুলোই এসেছে। যেগুলো তুমি পড়বে না দেখবে পরীক্ষাতে ওগুলোই আসবে, এটাই পরীক্ষার নিয়ম। যেগুলো পড়বে না, যেগুলো বাদ দেবে, সেগুলোই পরীক্ষাতে আসবে। ঠিক আছে, সেগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে। এটা গেলো তামা। তাহলে আরেকটা কী বললাম, ম্যাঙ্গানিজ। যেমনভাবে আমরা তামা পড়লাম সেই রকমভাবেই, ঠিক আছে, সেরকমভাবেই আমরা কিন্তু ম্যাঙ্গানিজটাও কিন্তু সেই ওয়েতেই তোমাদেরকে রিভিশন করতে হবে, বা সেই ওয়েতেই তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তোমাদের এখানেই শেষ করছি। পরের ক্লাসে পরের যে বাকি ডিটেলসগুলো থাকবে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে।